আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডে দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করেন বিএনপির মামলা এবং সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। তিনি বলেন, এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এ সময় তালিকা সহ অডিও, ভিডিও এবং 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন। শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতনা গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়েই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। জাতিসংঘের প্রতিবেদনে জুলাই অগাস্টে হত্যাকাণ্ডের বিচারের মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ড স্থগিত রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, বিষয়টি ট্রাইব্যুনালের বিচারকরা সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, যা প্রতিবেদনে উঠে এসেছে। যেসব বাহিনী জুলাই অগাস্টের ঘটনায় জড়িত তাদের বিচার একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সম্ভব বলেও জানান তিনি। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। তাদের একটা কনসার্ন আছে যে মূল মৃত্যুদণ্ডের ব্যাপারটা যেটা আছে সেটা তারা বলেছেন একটা মোরাটোরিয়াম, অর্থাৎ এক ধরনের মৃত্যুদণ্ড যদিও দেওয়াও হয় সেটা যাতে স্থগিত রাখা হয়, এরকম একটা প্রস্তাব করেছেন। এইটার সুযোগ যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের হাতে ক্ষমতা আছে, তারা কি ধরনের দণ্ড দিবেন কি দেবেন না সেই বিষয়টা পরে দেখা যাবে। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের কাছে দাবি জানায় বিএনপি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। এ বিষয়ে রিপোর্ট করেছেন জাহিদ রহমান, দেখে আসব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। রুটিন আলোচনা হয়েছে, যেটা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বিএনপির স্বস্তির কথা জানান। প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আয়নাঘরের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানও পরিষ্কার করেন মির্জা ফখরুল। এটা আমরা পুরোপুরি বিরোধী, জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না। বিএনপি মহাসচিব বলেন, জনগণ নির্ধারণ করবে কারা নির্বাচনে থাকবে আর কোন দল থাকবে না। কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন তা করেই জাতীয় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বলেন, যেটুকু সময় জামায়াত দিতে চায় যেটুকু সময় প্রয়োজন সেটুকু সময় জামায়াত দিতে চায়। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, জামায়াতও চায় জাতীয় নির্বাচনের আগে হোক স্থানীয় নির্বাচন।
300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামায়াতের আছে বলেও জানান তিনি। প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার পরামর্শ জামায়াত সেক্রেটারির। রাজনৈতিক দলের নিবন্ধন আইন বিধি কঠোর, তা বাতিল করা উচিত বলেও মত দলটির। নিবন্ধনের বিষয়ে আদালতে পেন্ডিং আছে জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার পাবে জামায়াত। আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে এই কমিশন, মেয়াদ 6 মাস। আর এই কমিশন গঠনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল এবং শক্তিসমূহের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ করবে। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সহ 5 জন। বিশেষ কোনো গোষ্ঠীর পক্ষ নিয়ে সংবিধান সংস্কারের সুপারিশ করেনি সংস্কার কমিশন। 21 বছর বয়সে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জনের বিষয়ে কথা বলতে গিয়ে এমনটা জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, 10% তরুণদের নির্বাচনে মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোকে বাধ্যবাধকতায় আনতে সুপারিশ করা হয়েছে। কারা পাশ করতে নতুন সংবিধান, এ বিষয়ে তিনি বলেন, এ নিয়ে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য হতে হবে। তবে সংবিধানে ঘাড়ে বন্দুক রেখে কোনো দল যেন ক্ষমতা দীর্ঘায়িত করতে না পারে সে বিষয়ে সংবিধানে কোনো ধারা সংযোজন করা নেই বলেও তিনি জানিয়েছেন। যেগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো শনাক্ত করে সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই আমাদেরকে বলা হয়েছে এবং সেই মতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমরা জানি। ফলে ডিসেম্বরের যে নির্বাচনের কথা অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, অধ্যাপক ইউনূস বলেছেন এবং সেইভাবে আগাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এর অনেক কিছু করা যাবে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রেও কিছু পদক্ষেপ আছে যেগুলো আশু ব্যবস্থা গ্রহণ করলে তুলনামূলকভাবে আমরা দেখব যে কিছু সংস্কার হয়েছে যেগুলো ভবিষ্যতে এই ধরনের জালিয়াতির নির্বাচন সেগুলো বন্ধের ক্ষেত্রে খানিকটা সহায়তা করবে। দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 এ যোগ দিতে বুধবার স্থানীয় সময় রাত 11:15টায় তিনি পৌঁছান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত 1 দশক ধরে দুবাইয়ে হয়ে আসা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। উভয় নেতা দুই দেশের মধ্যে ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি গেল রাতে ঢাকা ত্যাগ করে। দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের 5ম দিনে গাজীপুরে আরও 14 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশের 8 থানা এবং জেলার 5 থানা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মী। এ নিয়ে গেল 4 দিনে শুধু গাজীপুরেই 326 জনকে আটক করা হয়েছে। এদিকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবুল কাশেমের মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বেলা 11:30টার দিকে গাজীপুর জেলা প্রশাসক মাঠে তার দ্বিতীয় জানাজা হয়। আবুল কাশেমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
অতিরিক্ত সারচার্জ আর হ্যাঙ্গার ভাড়ার কারণে টানা ক্ষতির মুখে বন্ধ হয়ে গেছে দেশের 8টি বেসরকারি এয়ারলাইন্স। আওয়ামী সরকারের আমলে এই নিয়ে মুখ খুলতে সাহস পায়নি কেউই। অতিরিক্ত খরচ মেটাতে হিমশিম বেসরকারি এয়ারলাইন্সগুলো প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। অস্বাভাবিক হ্যাঙ্গার ভাড়া আর অতিরিক্ত সারচার্জের চাপে ক্রমাগত ক্ষতির মুখে দেশের সম্ভাবনাময় বেসরকারি এয়ারলাইন্স খাত। বর্তমানে হাতে গোনা কয়েকটি এয়ারলাইন্স চালু থাকলেও অতিরিক্ত খরচ মেটাতে না পেরে বন্ধ হয়ে গেছে 8টি প্যাসেঞ্জার এয়ারলাইন্স। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করলে দেখা যায় সিভিল এভিয়েশন অথরিটি যেখানে 72% সারচার্জ ধার্য করেছে, সেখানে ভারতে সারচার্জ মাত্র 12 থেকে 18% আর পাকিস্তানে 2%। আগে যেখানে হ্যাঙ্গার ভাড়া ছিল 8 টাকা 33 পয়সা বর্গফুট, সেখানে এখন ভাড়া দিতে হচ্ছে 80 টাকা বর্গফুট। ট্যারিফটা নির্ধারণ করছে অর্থ মন্ত্রণালয়, যার ফলে অর্থ মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা নেই যে এয়ারলাইন বেঁচে থাকলো না, ঠিক মরে গেল। বেসরকারি বিমান সংস্থাগুলোর সংগঠন এওএবির মহাসচিব বলেন, বিগত সরকারের আমলে এই খাতকে ঘিরে লুটপাট আর দুর্নীতির মহোৎসব ছিল, যার চাপ পড়তো বেসরকারি এয়ারলাইন্সগুলোর উপর। রাশেদ খান মেনন যখন ছিল তখন এটার থেকে একটা বিরাট অঙ্কের টাকা লুটপাট করার জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল। পৃথিবীর কোথাও কর্তৃপক্ষ হ্যাঙ্গার তৈরি করে না, জায়গাটা অপারেটরকে দেওয়া হয়, অপারেটর তার প্রয়োজন মাফিক হ্যাঙ্গার তৈরি করে। 20 ফিট উঁচু হ্যাঙ্গারের প্রয়োজন একটা হেলিকপ্টার অপারেটর, সেটা 60 ফিট উঁচু করে তৈরি করা হয়েছে শুধু বাজেটটা বাড়ানোর জন্য, এবং এখন সেটার বোঝাটা আমাদের ঘাড়ে চলে আসছে। প্রতিকূল পরিবেশের কারণে আগে এ ব্যাপারে আইনি পদক্ষেপ না নিলেও সরকার পতনের পর সে পথেই হাঁটছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই বিষয়টা হলো কেস অফ ন্যাশনাল আর্জেন্সি। সিভিল এভিয়েশন এবং সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি এবং মেম্বার অপারেশনকে আমি লেটার ডিমান্ডিং জাস্টিস দিয়েছি। উই আর ওয়েটিং টু রিসিভ দি রেসপন্স ফ্রম দি গভর্নমেন্ট। হ্যাঙ্গার রেন্টালস অ্যান্ড সারচার্জ সংক্রান্ত এই সিভিল এভিয়েশনের বিরুদ্ধে আমার জানা মতে প্রবাবলি ইট ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিভিল এভিয়েশন অথরিটির দায়িত্ব নেন মঞ্জুরুল কবির ভূঁইয়া। তিনি জানান, হ্যাঙ্গার ভাড়া কমাতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সব দিক বিবেচনা করে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম। আমরা এই জিনিসটা বোর্ডে উঠিয়েছি, বোর্ডে উঠানোর পর বোর্ডে আমরা সর্বসম্মতিক্রমে এই জিনিসটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি অনুমোদনের জন্য। মন্ত্রণালয়ে অনুমোদন হলে তখন দেখা যাবে আমরা ভাড়াটা একটা হয়তো সহনীয় পর্যায়ে চলে আসবে। বর্তমানে দেশে 3টি বেসরকারি বিমান সংস্থা 7টি বিমানবন্দর ব্যবহার করে প্রতিদিন প্রায় 30টি বিমান পরিচালনা করছে। শাকিলা করিম, RTV, ঢাকা। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। 8 দিন বিরতি দিয়ে আগামীকাল তুরাগ তীরে ফজরের নামাজের পর শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরই মধ্যে দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বাংলাদেশ তাবলিগ জামাত শুরাই নেজামের অধীনে 31 জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, যা 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জুবায়ের অনুসারীদের ইজতেমা। আগামী 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। আগামীকাল ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে, তো এই পর্বে কেমন প্রস্তুতি দেখছেন? আপনি জানেন যে আগামীকাল থেকে বাদ ফজর থেকে কিন্তু এই ইজতেমার যে সর্বশেষ কার্যক্রম তৃতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মাঠে এখনো মানুষ আসছে, এবং এখনো কিন্তু মাঠ পুরোপুরি না ভরলেও কিন্তু প্রতিটি জেলা থেকে কিন্তু মানুষ এখনো আসছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে, এবং গতবার ন্যায় কিন্তু এবার কিন্তু 16টি ওয়াচ টাওয়ার রয়েছে, যার মাধ্যমে কিন্তু পুরো মাঠটিকে মনিটরিং করা হবে। এছাড়াও ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু মাঠটিকে পর্যবেক্ষণ করবে প্রশাসন। তো কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের যে বিষয়টি জানিয়েছে যে কোনো যানজটের উপস্থিতি দেখতে পায়নি, তো তার সকল যানবাহন কিন্তু সচল রয়েছে, এবং তারা আশা করছে যে এই ইজতেমার যে মোনাজাত সেই পর্যন্ত কিন্তু জটলা বাঁধার যে সম্ভাবনা থাকে
সম্ভাবনা থাকে সেটি কিন্তু এবার তারা আশা করছে যে তারা যানবাহনকে সচল রাখতে পারবে। তো সব মিলে বলা চলে যে এইবারে তৃতীয় পর্বের যে ইজতেমার কার্যক্রম সেটি কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে কিন্তু তারা 16 তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে এই 2025 সালের যে ইজতেমার কার্যক্রম সেটি সম্পূর্ণভাবে সমাপ্ত হবে এবং তারা খুব সুন্দরভাবে ইজতেমাটি পরিচালনা করতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তারেক, ধন্যবাদ আপনাকে। লিবিয়ার বেনগাজি থেকে আটকে পড়া আরও 145 জন বাংলাদেশি নাগরিককে ফেরত এসেছে আজ ভোর 5:30টায় বুরাক এয়ার ইউজেড এর চার্টার্ড ফ্লাইট যোগে তারা দেশে ফেরেন। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তা বৃন্দ। বাংলাদেশ দূতাবাস, ট্রিপলি, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি থেকে তাদের আনা হয়, যাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় এবং সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন এবং লিবিয়ায় অবস্থানকালে বিভিন্ন সময় অপহরণ এবং নির্যাতনের শিকার হয়েছিলেন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এই মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি মুস্তাফিজুর রহমান। জুলাই অগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি 32-এ গুমের আস্তানা ধ্বংসের জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় দাবি করেন। মঙ্গলবার রাতে বাহির থেকে দরজা আটকে কাফির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্স সম্পন্ন নতুন এক্স ব্লেড PGM-FI বাজারে আনলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। 160 সিসির সেগমেন্টে এই হোন্ডা রাইডারদের দিবে দারুণ রাইডিং অভিজ্ঞতা। নতুন এক্স রেড 2025 উন্মোচনের পর বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাতসুজাকি বলেন, হোন্ডার গ্লোবাল ভিশন মানুষের জীবনের সম্ভাবনা আরও বাড়িয়ে তোলা। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, অত্যাধুনিক প্রযুক্তি আর রঙের মিশেলে এটি তৈরি করা হয়েছে, যার দাম ধরা হয়েছে 2,40,000 টাকা। মোটরসাইকেলটি 12 ফেব্রুয়ারি 2025 থেকে হোন্ডার এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে পাওয়া যাচ্ছে। দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেন তিনি। রাজধানী পৌঁছেই ট্রাম্পের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্টের সঙ্গে বৈঠক করেন মোদী। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়াও ট্রাম্প প্রশাসনের মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মোদীর। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রাথমিকভাবে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার পুতিনের সঙ্গে ফোন আলাপের পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে যে লাখ লাখ মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি হয়েছে, এসব বন্ধে একমত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছাড়াও মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলার এবং অন্যান্য বিষয় উঠে এসেছে। খেলার খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দেশ ছাড়ছে জাতীয় ক্রিকেট দল। এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত 1:45টায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে নাজমুল শান্তর দল। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় লক্ষ্য বাংলাদেশ দলের। শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান নাজমুল শান্ত। হাইব্রিড পদ্ধতিতে হচ্ছে এবারের আসর। ভারতের সবগুলো ম্যাচ হবে আরব আমিরাতে, বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বি গ্রুপে বাংলাদেশ দলের প্রথম প্রতিপক্ষ ভারত। 20 ফেব্রুয়ারি দুবাইতে হবে এই ম্যাচ। এরপর 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে টাইগারদের পরবর্তী ম্যাচ। একই ভেন্যুতে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে ফিল সিমন্সের দল। বিদ্রোহী নারী ফুটবলারদের জন্য দরজা এখনও খোলা রেখেছে বাফুফে, তবে তাদের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না ফেডারেশন।
একথা জানিয়েছেন সংস্থাটির সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। আসছে আরব আমিরাত সফরের আগে বিদ্রোহী ফুটবলাররা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে শূন্যস্থান পূরণের কথাও জানান বাফুফের এই শীর্ষ কর্মকর্তা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে দেখব। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তদন্ত কমিটি অভিযোগ প্রমাণ না পাওয়ায় ঘুরে গেছে প্রেক্ষাপট। বিদ্রোহী 18 ফুটবলারের মধ্যে বেশ কিছু সিনিয়রের বিরুদ্ধে তদন্ত কমিটি খুঁজে পায় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ। এরপর সবাই তাকিয়ে সভাপতির দিকে। এরই মধ্যে বাফুফের সভাপতি 2 দফায় বিদ্রোহী ফুটবলারদের মান ভাঙাতে ব্যর্থ হয়েছেন। অনুশীলনে যোগ দিতে সভাপতির অনুরোধও তোয়াক্কা করেনি বিদ্রোহী ফুটবলাররা। তাই তো চটেছে বাফুফে। বেশিরভাগ ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ফেডারেশন। বাকি থাকা 18 ফুটবলারের জন্য এখনো দরজা খোলা বলছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি। আমাদের সভাপতি কিন্তু বলেছেন যে যারা অনুশীলনে আসবেন তাদের কিন্তু দরজা এখনো উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে কিন্তু তাদের সাথে চুক্তি নবায়ন করা হবে, এটা কিন্তু উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো এখানে আর কোনো অস্পষ্টতা আছে বলে আমি মনে করি না। আমরা চাই যে 18 জনই ফুটবলে ফিরে আসুক, কারণ তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে। তো আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না, কিন্তু তারপর একটা কথা বলতে আসলে ডিসিপ্লিন সব কিছুর ঊর্ধ্বে। তো আমরা যেমন তাদেরকেও হারাতে চাই না, ঠিক তেমনি আমরা ডিসিপ্লিনের সাথে কোনো আপোষ করতে চাই না। চলতি মাসেই আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই সফরের আগে বিদ্রোহীরা নিজেদের অবস্থান থেকে সরে না আসলে কঠোর হবার ইঙ্গিত দিলেন বাফুফের এই শীর্ষকর্তা। কোনো শূন্যতায় কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আমার মনে হয় যেন আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে আমরা বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যৎ ভালো কিছু প্রত্যাশা আছে। আসলে হয়তো আমরা তাদেরকে সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই অপেক্ষা নিশ্চয়ই অনন্তকাল হবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই থাকবে এবং সেটা একটা যুক্তিসঙ্গ সময়ের মধ্যে হয়তো আমরা নতুন ভাবনা চিন্তা করব। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।